এপিসোড 64 এর শুরুতে দেখা যায় চারদিকে বরফ পড়ছে। গোয়িং মেরিতেও বরফের স্তূপ জমেছে। নামি বলে কিছুক্ষণ আগেই তো গরম ছিল, এখন আবার বরফ পড়ছে কেন? লুফি বরফ দিয়ে পুতুল তৈরি করে বলে এটা হচ্ছে মিস্টার স্নো ব্যারেল, এটা আকাশ থেকে পড়েছে। উসব বলে সে একটি সুন্দর পুতুল তৈরি করে বলে এটা হচ্ছে আর্ট ওয়ার্ক, এটার নাম স্নো কুইন। লুফি তার পুতুলের মাথা ভেঙে ফেলে, উসবও তার স্নো ব্যারেল ভেঙে দেয়। এটা নিয়ে তারা মারামারি শুরু করে। কখনো উসব তাকে পিটাতে থাকে তো কখনো লুফি উসবকে তাড়াতে থাকে। নামি বলে তারা এরকম ঠান্ডাতেও কিভাবে গরম কাপড় ছাড়া থাকতে পারে। সানজি শিপ থেকে বড় পরিষ্কার করতে থাকে। সে বলে নামি চান আমার কাজ কেমন হচ্ছে? নামি বলে এভাবে হাত চালাতে থাকো। মিস্টার নাইন বলে তোমাদের শিপে কি হিটার নেই? নামি বলে তোমরা কি গেস্ট নাকি যে এখানে কম্বল গায়ে দিয়ে বসে আছো? যাও গিয়ে বরফ সরাও। তখনই বজ্রপাত হয়। নামি বলে আবহাওয়া এত তাড়াতাড়ি কিভাবে চেঞ্জ হচ্ছে? কিছুক্ষণ আগে রোদ ছিল, এরপর বরফ পড়তেছিল, এখন আবার বজ্রপাত হচ্ছে। মিস ওয়েডনেসডে বলে গ্র্যান্ড লাইনের আবহাওয়া এরকমই, মনে হচ্ছে তোমরা গ্র্যান্ড লাইনের বিষয়ে কিছুই জানো না। কতক্ষণ থেকে স্টিয়ারিং এ হাত দাওনি? শিপ কি সঠিক দিকে যাচ্ছে? শিপের ডিরেকশন দেখে নামি চিৎকার দিয়ে উঠি। লুফি বলে কি হয়েছে? নাই বলে শিপকে 180 ডিগ্রিতে ঘোরাতে হবে। উসব বলে তাহলে তো আমরা আবার ফিরে যাব। লুফি বলে তুমি কি কিছু ফেলে এসেছো? নামি বলে বাজে কথা বলা বন্ধ করো, আমি যেটা বলছি সেটা করো, আমরা বিপরীত দিকে যাচ্ছি। মিস ওয়েডনেসডে বলে তুমি কি সত্যি নেভিগেটর? নামি তাদেরকে কিক মেরে বের করে বলে। এরপর রোদ উঠি। শিপে এতগুলো সিজন পাল্টাছে কিন্তু জোরো এখনো ঘুমিয়েই আছে। উসব বলে ওভাবে পড়ে আছো কেন? লুফি বলে আমি সামনে ডলফিন দেখতে পাচ্ছি, চলো গিয়ে ধরি। নামি বলে এইদিকে মনোযোগ দাও। উসব বলে আমি সামনে আইসবার্গ দেখতে পাচ্ছি, শিপকে ঘুরাতে হবে, নাহলে আমাদের সাথে ধাক্কা লাগবে। নামি আর সানজি অনেক কষ্ট করে শিপকে ঘুরায়, তবু একটি জায়গায় ছিদ্র হয়ে যায়। লুফি বলে শিপে পানি উঠছে। উসব ঠিক করার জন্য দৌড় মারে, তখনই জোরে বাতাস উঠি। নামি বলে তাড়াতাড়ি সেল জড়ো করো, না হলে ফেটে যাবে। সানজি খাবার এনে বলে তাড়াতাড়ি খেয়ে নাও। সবাই খাবার খেয়ে আবারও কাজে লেগে পড়ে। কখনো সেল ফেটে যায় তো কখনো শেপে ছিদ্র হয়ে যায়। এত কিছু দেখে নামের মাথা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর মৌসুম একদম শান্ত হয়। চারদিকে ঝলমলে রোদ উঠি। জোরো ঘুম থেকে উঠে বলে এখন ভালো লাগছে। সে দেখে সবাই যেখানে সেখানে পড়ে আছে। জোরো বলে তোমরা তো খুবই অলস প্রকৃতির লোক, এত সুন্দর রোদ উঠেছে আর তোমরা এখনো শুয়েই আছো। সবাই জোরোর উপর অনেক রেগে যায়। মিস্টার নাইন আর মিস ওয়েডনেসডের কাছে এসে বলে তোমরা শিপে কি করছো? লুফি বলে আমরা তাদের শহর স্কিপিকে যাচ্ছি। জোরো বলে তাহলে আমরা তাদেরকে তাদের আইল্যান্ডে ছাড়তে যাচ্ছি। সে তাদের সামনে বসে গুন্ডাগিরি শুরু করে। জোরো বলে তোমাদের ফেস দেখেই বোঝা যাচ্ছে তোমরা খারাপ চিন্তা ভাবনা করছো। তোমাদের নামগুলো যেন কি ছিল? তারা দুজন ভয়ে ভয়ে তাদের নাম বলে। জোরো বলে তোমাদের নামগুলো শুনে শুনে মনে হচ্ছে। তখনই নামি এসে তার মাথায় মারে। নামি তার সমস্ত রাগ জোরোর উপর বের করে। কিছুক্ষণ পর তারা স্কিপিকের কাছাকাছি চলে আসে। লুফি বলে তাহলে এটাই হচ্ছে স্কিপিক? ওই ক্যাকটাস গুলো তো অনেক বড়। মিস্টার নাইন আর মিস ওয়েডনেসডে পানিতে নেমে পালিয়ে যায়। নামি বলে সামনে একটি নদী আছে, মনে হয় আমরা ওটা দিয়ে আইল্যান্ডের ভেতরে ঢুকতে পারবো। উৎসব বলে এরকমও তো হতে পারে যে আইল্যান্ডে মনস্টার টনস্টার রয়েছে। লুফি বলে যদি মনস্টার আসে তাহলে আমরা এখান থেকে চলে যাব। নামি বলে ভুলে যেও না লকপোজে ম্যাগনেটিজম স্টোর হতে কিছুক্ষণ সময় লাগে। যতক্ষণ না লকপোজ স্টোর আছে ততক্ষণ আমরা পরের আইল্যান্ডে যেতে পারবো না। কোন আইল্যান্ডে লকপোজ স্টোর হতে কয়েক ঘন্টাও লাগতে পারে, আবার কোন আইল্যান্ডে কয়েক দিনও লাগতে পারে। উৎসব বলে তাহলে মনস্টার বের হলে আমরা কোথায় পালাবো? লুফি বলে যখন বের হবে তখন দেখা যাবে। উৎসব বলে হঠাৎ করে আমার অসুখানে বেড়ে গেছে, তাই আমি শিপেই থাকবো। কিন্তু কেউ তার কথায় কান দেয় না। কিছুক্ষণের মধ্যে গোয়িং মেরি একটি শহরের কাছাকাছি চলে আসে। সেখানকার লোকজন সবাইকে স্বাগতম জানায়। সানজি বলে এখানে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। শহরের মেয়র এসে বলে আমার নাম ইগারাপই। লুফি বলে আমার নাম লুফি, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু পপস তোমার চুলগুলো এরকম কোঁকড়ানো কেন? চিরুনি টিরুনি করো না নাকি? এগারাফি বলে অতিথিদের সম্মান করাই হচ্ছে স্কিপিকের গর্ব। তার কথা শুনে থ্রি ইডিয়টস অনেক খুশি হয়, কিন্তু জোরো আর নামি চুপ করে দাঁড়িয়ে থাকে। নাই বলে তুমি কি বলতে পারবে লক্ষ্য চেষ্টা হতে কতক্ষণ সময় লাগবে? এগারাফি বলে কতক্ষণ লাগে লাগুক, তোমরা অনেক জার্নি করে এসেছো, এখন আরাম করো। এরপর দেখানো হয় রাতের সিন। আনলাকিস দূরে থেকে শহরের উপর নজর রাখছে। এদিকে শহরের সবাই নাচ গান করছে। উৎসব তার মিথ্যা গল্প সবাইকে শোনাতে থাকে। উৎসব বলে তখন আমি সিকিংদের বলেছিলাম যদি আমার ফ্রেন্ডদেরকে টাচও করো তাহলে তোমার একদিন কি আমার এক রাত। কার্মবেল্টের কথা শুনে প্রথমে আমিও কেঁপে উঠেছিলাম, সেটা ভয়ে নয় উত্তেজনায়। তার গল্প সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকে। এগারোপে নামের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে। নামে বলে আমি অ্যালকোহল পান করি না। এগারোপে বলে এগুলো হচ্ছে এখানকার আঙ্গুর দিয়ে তৈরি স্পেশাল ড্রিঙ্ক, এগুলোর ফ্লেভার ওয়াইনের মতো কিন্তু এগুলোতে কোনো অ্যালকোহল নেই। নামি খেয়ে বলে এগুলো তো অনেক মজাদার। এগারোপে বলে যদি তুমি আরো পান করতে চাও তাহলে কম্পিটিশনে অংশগ্রহণ করো, যে সবচেয়ে বেশি পান করতে পারবে সেই হবে উইনার। নামে বলে আমি এত বেশি পান করি না। এগারোপি বলে উইনার প্রাইজ আছে 1 লাখ বেরি। নামে বলে চলো তাহলে দেখি কি আমাকে হারাতে পারে। সে জোরুকে বলে তুমিও পার্টিসিপেট করো, তোমার কাছে এমনিতেই কোনো টাকা নেই, বেচারা গরিব জোরু। লুপি তো 20 জন মানুষের খাবার একাই খেয়ে নিচ্ছে। সানজি অনেকগুলো মেখে নিয়ে মজা করছে। এরপর শহর থেকে দূরে একটি ঘর দেখানো হয়। এখানে মিস্টার নাইন একটি চিঠি লিখে বলে এখন এটা বসের কাছে পৌঁছালে সবকিছু ঠিক হয়ে যাবে। মিস ওয়েডনেসডে বলে আমি এটা আনলাকি বক্সে ফেলে দিচ্ছি। সে একটি বক্সে চিঠিটি রাখে, সেখানে লেখা আছে বারক। এই বারকটা কি সেটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। এদিকে জোর 13টা কাপ খালি করে ঘুমিয়ে পড়েছে।
নামি এখনো ড্রিঙ্ক করতেই আছে। লুফি, উসব, সানজি সবাই আরামে ঘুম দিচ্ছে। ফাইনালি নামি কম্পিটিশন জিতে যায় এবং সেও ঘুমিয়ে পড়ে। এরপর ইগেরাপে বাইরে বেরিয়ে আসি। উপরে একটি জায়গায় বসে থাকে মিস্টার নাইন আর মিস ওয়েডনেসডে। মিস ওয়েডনেসডে বলে তারা এখন কোথায় মিস্টার এড, মানে ইগেরাপেও তাদের গ্রুপের সদস্য। মিস্টার এড বলে তারা ভেতরে পড়ে আছে। ভিতর থেকে একটি বডি বিল্ডার মহিলা বেরিয়ে আসে। এর নাম মিস মানডে। মিস মানডে বলে তাদেরকে দেখে তো শক্তিশালী মনে হচ্ছিল না, তাদেরকে হাড়বাড়ি মেরে দেওয়া উচিত ছিল। এখন তাদের কারণে আমাদের খাদ্যের অভাব পড়ছে। মিস্টার এড বলে কারো অ্যাপিয়ারেন্স দেখে তার পাওয়ার জাজ করাটা বোকামি ছাড়া আর কিছু নয়। সে লুফির ওয়ান্টেড পোস্টার তাদেরকে দেখায়। 30 মিলিয়ন বেরি দেখে তারা সবাই শক হয়ে যায়। মিস্টার রেড বলে যদি আমরা তাদেরকে মেরে ফেলি তাহলে তাদের বাউন্ডারি 30% কমে যাবে, কারণ গভর্নমেন্ট তাদেরকে জীবিত ধরে এক্সিকিউট করতে চায়, এজন্য তাদেরকে জীবিত ধরতে হবে। তখনই উপর থেকে জোর বলে তোমরা কি মনে করছো সবাই ঘুমিয়ে পড়েছে? একজন সর্সম্যান কখনোই তার গার্ড ডাউন করে না। সবাই অস্ত্র-শস্ত্র হাতে বেরিয়ে আসে। জোর বলে তাহলে এটা হচ্ছে বাউন্টি হান্টারদের আস্তানা। দেখে তো মনে হচ্ছে এখানে 100 জন বাউন্টি হান্টার রয়েছে। আমি তোমাদের সবার সাথেই লড়াই করবো, বারো কোয়ার্কস। মিস্টার রেড বলে তুমি কিভাবে আমাদের কোম্পানির নাম জানলে? জোর বলে কারণ আমিও আগে তোমাদের মতোই কাজ করে বেড়াতাম, তাই আমার কাছেও তোমাদের কোম্পানি থেকে অফার এসেছিল, কিন্তু আমি মানা করে দিয়েছিলাম। তোমরা একে অপরের আসল পরিচয় জানো না এবং প্রত্যেকজনের আলাদা কোড নেম রয়েছে। সাথে তোমরা এটাও জানো না যে তোমাদের বস কে। এটাই হচ্ছে তোমাদের সিক্রেটস। মিস্টার রেড বলে যেহেতু তুমি আমাদের সিক্রেট সম্পর্কে জেনে গেছো, তাই তোমাকে মারা ছাড়া আর আমাদের হাতে কোনো চয়েস নেই। ক্যাকটাস পাথরের উপর আরো একটি কবর যুক্ত হবে। এরপর ক্যাকটাস গুলো কাছ থেকে দেখানো হয়। আসলে সেগুলো কোনো ক্যাকটাস নয়, বরং গোল গোল পাথরের উপর শত শত কবর রয়েছে। মিস্টার রেড বলে তাকে মারো সবাই, কিন্তু জোরো ওখান থেকে গায়েব হয়ে গেছে। সবাই তাকে খুঁজতে থাকে। জোরো তাদের মধ্যে দাঁড়িয়ে এদিক সেদিক দেখতে থাকে। বাউন্টি হান্টাররা তাকে দেখতে পেয়ে ঘিরে ধরে এবং গুলি চালানো শুরু করে, কিন্তু জোরো আবারও গায়েব হয়ে যায়। ফলে তারা একে অপরের গুলিতে ডাউন হয়। মিস্টার রেড বলে তোমরা কি একজন সর্সম্যানকে শুট করতে পারছো না? তখনই তার চুলের মধ্যে থেকে জোরো শট বেরিয়ে আসে। জোরো তার পিছনেই দাঁড়িয়েছিল। আরো কিছু বাউন্টি হান্টার তার দিকে বন্দুক তাক করে। মিস্টার রেড বলে তোমরা আমাকেই শুট করে ফেলবে। সে একটি মাইকের মতো ওয়েপন বের করে, ওখান থেকে গুলি বের হয়। জোরো আরো একটি জায়গায় লুকিয়ে যায়। এদিকে রুমের ভিতর সবাই ঘুমিয়ে আছে। খেতে খেতে লুফির প্যান্টের বোতাম খুলে গেছে, কিন্তু সেদিকে লুফির ধ্যান নেই। সে নাক ডেকে দিব্যি ঘুম দিচ্ছে। নামি বলে তাহলে এটা হচ্ছে বাউন্টি হান্টারদের আস্তানা। নামিও জোরের মতো ঘুমানোর নাটক করেছিল। বাইরে জোরো বলে এটাই মোক্ষম সুযোগ সান্দাই কিরিৎসুর ইউনিভার্সিটি টেস্ট করার। উপরে একজন দাঁড়িয়ে গুলি চালাতে থাকে, কিন্তু জোরো একটি ঘরে ঢুকে বেঁচে যায়। ঘরের চারদিক থেকে অনেকগুলো বাউন্টি হান্টার গুলি চালাতে থাকে। জোরো একটি টেবিলের পিছনে লুকিয়ে পড়ে। জোরো বলে সবচেয়ে প্রথমে ইউনিভার্সিটি টেস্ট করব। সে টেবিলটি কেটে বাইরে বেরিয়ে আসে। বাউন্টি হান্টাররা কিছু বুঝতেই পারে না। কিছুক্ষণ পর তাদের শরীর থেকে রক্ত বেরিয়ে আসে। জোরো বলে এটা তো অনেক ভালো শট। এরপর সে একটি মই দিয়ে উপরে উঠতে থাকে। উপর থেকে একজন মিসাইল চালায়। জোরো একটুর জন্য বেঁচে যায়। মিস মান্ডে একটি ব্যারেল ছুড়ে মারে। জোরো সেটাকে 4 টুকরো করে ফেলে। টুকরোগুলো তার পিছনে থাকা বাউন্টি হান্টারদের লাগে এবং তারা ডাউন হয়ে যায়। জোরো বলে এত ভালো ড্রিঙ্ক কেন নষ্ট করছো? পিছন থেকে একজন একটি হাতুড়ি দিয়ে জোরোকে মারার জন্য আসে। জোরো এবার সান্দাই কিতেৎসু বের করে। এক ছেলা সেই হাতুড়ি সহ লোকটিকে কেটে ফেলে। জোরো বলে এটা আসলে কতটা ধারালো। তখন একটি ছোট বাচ্চা নাইফ নিয়ে আসে তাকে মারার জন্য, কিন্তু জোরো তাকেও ডাউন করে দেয়। ছেলেটির মা বলে তাকে ক্ষমা করে দাও। মহিলাটি চালাকি করে গুলি চালায়, কিন্তু জোরো তাকেও কেটে ফেলে। জোরো বলে এসব সস্তা ট্রিক কোনো হৃদয়বান ব্যক্তির সামনেই খাটবে। তোমাদের ভাগ্য বলে যে আমি শটের পেছনের দিকটা ইউজ করেছি। এরপর জোরো আরো একটি মই দিয়ে উপরে উঠি। রুমের ভেতরে বাউন্টি হান্টাররা লুফিদের উপর পা রেখে দৌড়াতে থাকে, কিন্তু তাদের উঠার কোনো লক্ষণই নেই। উসাব উঠে বলে কেউ কি আমার উপর পা রাখলো? সে আবারও ঘুমিয়ে পড়ে। তার হাত সানজি ধরে বলে মেয়েরা আমার কাছ থেকে কোথায় পালাচ্ছ? নামি উঠে টাকা পয়সা খুঁজতে থাকে। নামি বলে এরা তো বাউন্টি হান্টার নামের কলঙ্ক, এখানে নেয়ার মতো কিছুই নেই। এদিকে জোরোকে ফলো করে বাউন্টি হান্টাররাও মই দিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু জোরো মইটি নিচে ফেলে দেয়। এরপর জোরো লাফিয়ে আরেকটি জায়গায় আসতে থাকে। সেখান থেকে কিছু বাউন্টি হান্টার গুলি চালায়। জোরো টু শট স্টাইল হক ওয়েভ নামক অ্যাটাক করে তাদেরকেও ডাউন করে ফেলে। কয়েকটা বাউন্টি হান্টার উপর থেকে লাফিয়ে নিচে আসতে থাকে। তারা যেখানে ল্যান্ড করবে সেখানকার ছাদ জোরো কেটে ফেলে, ফলে তারা নিচে পড়ে। তখনই মিস মান্ডে একটি মই দিয়ে জোরোকে মারে। সে জোরোর গলা চেপে তাকে ভাসিয়ে বলে তোমার দায়েন্ট এখানেই। সে একটি হাতে নাকল পড়ে। এরপর জোরোকে মেঝেতে আছড়ে মেরে নাকল পড়া হাত দিয়ে জোরে তার মুখে মারে, ফলে ছাদেও ফাটল ধরে। মিস্টার রেড বলে ফাইনালি এই লড়াই শেষ হলো। তখনই মিস মান্ডে ছোট বাচ্চার মতো চেঁচাতে থাকে, কারণ জোরো তার মাথা চেপে ধরেছে। জোরো এত জোরে চেপে ধরে যে মিস মান্ডে অজ্ঞান হয়ে যায়। মিস্টার রেড বলে আমার মনে হয় নেভিরও কোনো ভুল করেছে। এই লোকের উপরে 30 মিলিয়ন বেরি বের করার কথা ছিল। মিস্টার নাইন বলে সেই হচ্ছে আসল ক্যাপ্টেন। মিস ভ্যালেন্টাইন বলে তাই তো বলি, ওরকম ভন্ডু লোকের উপর 30 মিলিয়ন বেরি কেন লাগিয়েছে? মিস্টার নাইন বলে মনে হচ্ছে এখন আমাদেরকেই লড়াই করতে হবে। সে জোরোকে বলে তুমি হয়তো জানো না যে আমাদের কোড নাম্বার যত বেশি কম হয় আমরা তত বেশি শক্তিশালী হই। এখানে আমরা 3 জন আছি, তুমি কখনই আমাদের সাথে জিততে পারবে না।
জোর বলে টাইটেল দিয়ে কি হবে, লড়াইয়ে শুধু শক্তিশালীরাই জিতে। মিস্টার এড গুলি চালানো শুরু করে। মিস্টার নাইনও দৌড় মারে অ্যাটাক করার জন্য। মিস ওয়েডনেসডে সিটি মারে। সে বলে কারু সামনে আসো। একটি হাঁস দূরে দাঁড়িয়ে পাখা নাড়াতে থাকে। মিস ওয়েডনেসডে বলে ওখানে দাঁড়িয়ে কি করছো, এখানে আসো। এরপর সে কারুর পিঠে বসে পড়ে, এখন তোমার স্পিড দেখাও। কিন্তু কারু বসে পড়ে। মিস ওয়েডনেসডে বলে তোমাকে কে বসতে বলেছে। পুরো উপর থেকে এসব কিছু দেখতে থাকে। তার উপর থেকে মিস্টার নাইন বলে এখন আমার অ্যাক্রোব্যাটস টেকনিক দেখো। সে দুইটা বেসমেন্ট নিয়ে মাটিতে ল্যান্ড করে। জোরো একটি শট দিয়ে মিহকের স্টাইলে লড়তে থাকে। মিস্টার নাইন লড়তে লড়তে উপর থেকে নিচে পড়ে যায়। তখনই মিস ওয়েডনেসডে বলে তৈরি হয়ে যাও মিস্টার বশিডু, এখন আমার চার্মিং পারফিউম ড্যান্স দেখার জন্য তৈরি হও। সে ড্যান্স করতে থাকে। তার হাতে থাকা বোতল থেকে পারফিউম বের হয়। সেটা সহ্য করতে না পেরে জোরো বসে পড়ে। তখনই মিস ওয়েডনেসডে একটি ওয়েপন বের করে ঘুরাতে থাকে। তার এই ওয়েপনটির নাম হচ্ছে পিকক স্ল্যাশার। সে সেটা দিয়ে জোরোকে মারার জন্য আসতে থাকে। কিন্তু কারু অনেক দূরে আসে এবং ছাদ থেকে পড়ে যায়। জোরো বলে তাদের সাথে ফাইট করতে আমারই লজ্জা লাগছে। তখনই মিস্টার এর উপর থেকে গুলি চালানো শুরু করে। জোরো ছাদে গর্ত করে নিচে নামে। মিস্টার নাইন বলে আমাকে কেন সবার আগে হারিয়েছো, আমারও তো কোনো মান সম্মান আছে নাকি। জোরো বলে তুমি নিজে নিজে উপর থেকে পড়ে গিয়েছিলে। মিস্টার নাইন একটি শিকল দিয়ে জোরোকে আটকে ফেলে। মিস্টার এড বলে অনেক ভালো কাজ করেছো, এখন আর সে পালাতে পারবে না। মিস ওয়েডনেসডে লুপিকে টেনে সেখানে নিয়ে আসে এবং তার পেটে তলোয়ার রেখে বলে যদি পালানোর চেষ্টা করো তাহলে এর পেট ফুটো করে দিব। মিস্টার এড তার টাইয়ের রশি ধরে একবার টানে। তার মাথা থেকে গুলি বেরিয়ে আসে। এরপর আবার টানে। গুলি চলা শুরু হয়। জোরো শিকল ধরে জোরে টানে, ফলে মিস্টার নাইন গুলির সামনে আসে। এরপর জোরো তাকে মিস ওয়েডনেসডের উপর ছুরি মারে। ফলে তারা দুজনেই দূরে গিয়ে পড়ে। তখনই মিস্টার এর উপর থেকে গুলি চালাতে থাকে। এখন এটা বলো না যে সে এত তাড়াতাড়ি কিভাবে উপরে উঠলো, কারণ এর অ্যান্সার আমি নিজেও জানি না। জোরো তার গুলি থেকে বেঁচে লুপির পেটে বাউন্স করে উপরে আসে এবং মিস্টার এটের বুক ছিঁড়ে ফেলে। এরপর জোরো একটি জায়গায় বসে আরাম করতে থাকে। নিচের লুপি ঘুম থেকে উঠে বলে আমি বাইরে কি করে এলাম, এত কিছু ভেবে কি হবে, নিশ্চয়ই এটি স্বপ্ন হবে। চলো এখন ঘুমিয়ে পড়ি। ভাই স্বপ্নের মধ্যেও কে ঘুমায়। এদিকে কিছু বাউন্ডি হান্টার জোরোর ভয়ে পালাতে থাকে, কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে থাকে আনলাকিস। তারা বাউন্ডি হান্টারদের মারতেই যাচ্ছিল, কিন্তু কেউ তাদেরকে থামতে বলে। কিছুক্ষণের মধ্যে সেখানে একটি বিশাল ধামাকা হয়। জোরো এই শব্দ শুনতে পায়। এরপর সিনে আরো দুজন বারো কর্কসের লোক সেখানে আসে। এরা আছে মিস্টার ফাইভ আর মিস ভ্যালেন্টাইন। মিস্টার ফাইভ বলে তোমরা এতজন মিলে একজন সর্টসম্যানকে মারতে পারোনি, কতটা লজ্জাজনক ব্যাপার। মিস্টার এড বলে তোমরা কি এখানে হাসার জন্য এসেছো, তোমাদের যদি এতই শক্তি তো যাও এই সর্টসম্যানকে গিয়ে ধরো। মিস ভ্যালেন্টাইন বলে আমরা এখানে আমাদের মিশন কমপ্লিট করার জন্য এসেছি। কেমন মিশন। মিস্টার ফাইভ বলে তোমাদের মধ্যে দুইজন ধোঁকাবাজ আছে, যাদেরকে মারার জন্য বস আমাদেরকে পাঠিয়েছে। বস আমাদেরকে বলেছিল তারা আমার সিগারেট নিয়ে পালিয়েছে। সিগারেট পিতা আমার সিক্রেট সম্পর্কে জেনে গেছে। এটা অনেক বড় ক্রাইম। এর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মিস ভ্যালেন্টাইন বলে আমরা যখন ভালোভাবে ইনভেস্টিগেট করা শুরু করি তখন জানতে পারি তারা হচ্ছে একটি রাজ্যের ভিআইপি লোক। মিস্টার নাইন বলে যদিও আমি মুকুট পরে থাকি, তো আমি কোনো রাজা নই, এটা তো ভাড়া নিয়েছিলাম 2 টাকা মাস। মিস্টার ফাইভ বলে তোমার কথা কে বলছে, তারা অ্যারাবাস্তা থেকে বর্তমান মিসিং হয়ে আছে। মিস্টার রেড বলে এখন আর লুকিয়ে কোনো লাভ নেই। সে গুলি চালানো শুরু করে। সে বলে আমি প্রিন্সেস বেবিকে কিছু হতে দিব না। মিস ভ্যালেন্টাইন বলে প্রিন্সেস নেফারটারি ভেবি এবং সিকিউরিটি স্কোয়াড ক্যাপ্টেন ইগিয়ারাম, আমরা তোমাদের দুজনকে মারার জন্য এখানে এসেছি। না আমি লুকিয়ে সবকিছু শুনতে থাকি। জোরো উপরে বসে এসব কিছু শুনছি। জোরো বলে আমি লুপিকে তো ওখানেই ফেলে এসেছি।